ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর অন্তর্গত যে বিখ্যাত পোম মাই লাস্ট ডাচেস, সেই পোমটি থেকে এক্সারসাইজ বেসড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আশা করি মাই লাস্ট ডাচেসের উপরে আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের উপরে যে ক্লাসটা করেছিলাম সবাই সেটা ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসের প্রশ্ন উত্তর বুঝতে এবং আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প হবে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা বা ফার্স্ট সেমিস্টারের এবং ক্লাস 12-এর থার্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা তোমরা চাইলে তোমাদের ইংলিশ সিলেবাসের সমস্ত নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পিডিএফ আকারে পেয়ে যেতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো ইংলিশের ফুল সিলেবাস বেসড এই সমস্ত নোটসগুলি আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। পাশাপাশি তোমরা আমার চ্যানেলে 11 এবং 12-এর প্রত্যেকটা সেমিস্টারের উপরে প্রত্যেকটি টেক্সট নিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত ডিসকাশন সহ প্রশ্ন উত্তরেরও আলোচনার সিরিজ পেয়ে যাচ্ছ। তাই যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা আগামী পরীক্ষা রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের এই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা মাই লাস্ট ডাচেস থেকে এক্সারসাইজে যে সমস্ত প্রশ্নগুলো মেনশন করা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে এক্সারসাইজ বেসড যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি প্রিপেয়ার করতে ভীষণ হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন। দেখো, এক্সারসাইজে ফার্স্ট যে কোয়েশ্চেনটা মেনশন রয়েছে সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ আ লেডি ওয়াজ দ্য ডাচেস। 2 মার্কের বা 2 নাম্বারের প্রশ্নগুলো একটু ছোট হয় তুলনামূলকভাবে। তো মাই লাস্ট ডাচেস আমরা কি জানি না, রবার্ট ব্রাউনিং এর একটা বিখ্যাত সংলাপ টাইপের নাটকীয় একটা কবিতা, যেটা 1842 সালে প্রকাশিত হয়েছিল, যেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম না, ফেরারার ডিউক একজন দূতের কাছে তার মৃত স্ত্রীর একটা ছবি প্রদর্শন করেছিলেন, যেটা তার ঈর্ষা, অধিকার প্রবণতা এবং নিয়ন্ত্রণকারী যে প্রবৃত্তি, মানে তার যে প্রকৃতি, সেটাকে প্রকাশ করেছিল। ডাচেসের বিভিন্ন ধরনের গুণ ছিল এবং তার পরিণামে তিনি তাকে হত্যার ব্যবস্থা করেছিলেন, কারণ ডাচেস ছিলেন খুবই বন্ধুত্বপূর্ণ এবং জীবনের সহজ আনন্দগুলোকে কেবলমাত্র ডিউক নয় সবার সাথেই তিনি ভাগ করে নিতেন। এই যে কবিতাতে বর্ণিত এই যে ডিউক এবং এই যে ডাচেস, এটা প্রকৃতপক্ষে আলফোনসো সেকেন্ড ডি এস্টেট এবং লুক্রেজিয়া ডি মেডিসি দ্বারা অনুপ্রাণিত। হিস্ট্রিতে ফ্লোরেন্সের সেই ডিউক অবলম্বনে এই কাহিনীটি কিন্তু মাই লাস্ট ডাচেস নামে রবার্ট ব্রাউনিং রচনা করেছেন। তো কি বলা হয়েছে, হোয়াট টাইপ অফ আ লেডি দ্য ডাচেস ওয়াজ। ডাচেস কেমন মহিলা ছিলেন? দ্য ডাচেস ওয়াজ আ কাইন্ড হার্টেড, ওয়ার্ম অ্যান্ড ইনোসেন্ট লেডি who took pleasure in a small acts of courtesy and kindness. She had a joyful and appreciative nature and smiled freely at everyone without making social distinctions, which her husband misinterpreted as immoral behavior. ডাচেস ছিলেন একজন কাইন্ড হার্টেড মানে খুবই সহৃদয় এবং ওয়ার্ম উষ্ণ এবং ইনোসেন্ট লেডি খুবই নিষ্পাপ একজন নারী। হু টুক প্লেজার ইন স্মল অ্যাক্টস, যিনি ছোটোখাটো সমস্ত কাজকর্মে অফ কার্টসি, অ্যাক্টস অফ কার্টসি, ছোটোখাটো সেই সৌজন্য এবং উপহারেই কিন্তু সহজেই খুশি হয়ে যেতেন এবং সবার প্রতি তিনি সমানভাবে হাসি মুখে আচরণ করতেন। এই যে সরল এবং স্বাভাবিক আনন্দ প্রবণতাই তাকে ভুল বুঝতে ডিউককে খুবই সাহায্য করেছিল, বা এই আনন্দ প্রবণতাকেই তার ডিউক ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনি সহৃদয় ছিলেন, তিনি সহজ সরল ছিলেন, দয়ালু ছিলেন, আনন্দপ্রিয় স্বভাবের নারী ছিলেন। ছোটোখাটো যে কোনো সৌজন্যমূলক কাজে, যে কোনো উপহারে তিনি সহজেই খুশি হয়ে যেতেন। তিনি সবার প্রতি হাসি মুখে আচরণ করতেন, উইদাউট মেকিং সোশ্যাল ডিস্টিংশন, সমাজের কোনো রকম উচ্চ নিচ এই সমস্ত ভেদাভেদ ভুলে, মানে এই সমস্ত ভেদাভেদ তিনি মানতেন না। এই সমস্ত কিছু ভুলে তিনি সবার সাথে সমান আচরণ করতে পারতেন এবং এটাই কিন্তু ডিউককে ভুলভাবে তাকে ব্যাখ্যা করতে সাহায্য করেছিল। ডিউক এটাকে সহজভাবে নেননি, ভুলভাবে দেখেছিলেন। বোঝা গেছে? নেক্সট দেখো, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স trait of Duke's character can be discerned when he refers to the bronze statue of Neptune. 2 নম্বরে, the Duke's reference
To the bronze statue of Neptune taming a seahorse reveals his desire to dominate and control. নেপচুনের সেই সমুদ্রের ঘোড়াটাকে বশে আনার সেই মূর্তিটা, সেই মূর্তির উল্লেখ ডিউকের নিয়ন্ত্রণ এবং আধিপত্যের মানসিকতা প্রকাশ করে আমরা দেখতে পাই। It symbolizes his belief in absolute authority and power over others, reflecting his arrogance, pride and authoritarian nature. এটা তার অহংকারকে, তার কর্তৃত্ব পরায়ণতা এবং ক্ষমতার প্রতি আসক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। মানে ওই যে নেপচুনের সমুদ্র ঘোড়াটাকে দেখিয়ে তিনি সেটার উল্লেখ কেন করেছিলেন, তার যে আধিপত্য স্বরূপ মানসিকতা, অন্যের উপরে তার যে আধিপত্য বিস্তার করা, অন্যকে যে তিনি নিজের হাতে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে চান, সেটাই দর্শিয়েছিল। মানে এর দ্বারা তার সেই অহংকার, কৃতজ্ঞ পরায়ণতা, কর্তৃত্ব পরায়ণতা এবং ক্ষমতার প্রতি আসক্তি তুলে ধরেছেন রবার্ট ব্রাউনিং। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ। মাই লাস্ট ডাচেস যে একটা ড্রামাটিক মোনোলগ, মানে নাটকীয় একটা একালাপ, সেটা আমরা কিভাবে বুঝবো বা সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে। দেখো, মাই লাস্ট ডাচেস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে মাই লাস্ট ডাচেস। তাহলে এই যে পারফেক্ট এক্সাম্পল বলা হয়েছে ড্রামাটিক মোনোলগ হিসেবে, প্রথমে জানতে হবে ড্রামাটিক মোনোলগ কি। তাহলে ড্রামাটিক মোনোলগ হলো একটা নাটকীয় উক্তি, স্বগতোক্তি, মানে কবিতার একটা বিশেষ ধরনের ধারা বা শৈলী, যেখানে একজন বক্তা থাকবেন এবং সেই বক্তা একটি নির্দিষ্ট মুহূর্তে কোনো এক নীরব শ্রোতার উদ্দেশ্যে একটা দীর্ঘ কথা বলবেন। মানে শ্রোতা থাকবে, সে নীরব থাকবে, এবং যে বক্তা থাকবে তিনি দীর্ঘক্ষণ ধরে একটা নির্দিষ্ট মুহূর্তে সেই নীরব শ্রোতার উদ্দেশ্যে একটা কথা বলবেন। এবং এই ধরনের রচনার, মানে ড্রামাটিক মোনোলগের মূল উদ্দেশ্য হলো বক্তার অজান্তেই তার চরিত্র, মানসিকতা এবং ভেতরের তার গোপন সব সত্য সেটা আমরা জানতে পারবো, মানে রিডার্স বা পাঠকদের সামনে উন্মোচিত হবে। তাহলে বুঝতে পারলাম যে ড্রামাটিক মোনোলগ হচ্ছে একজন সিঙ্গেল স্পিকারের বর্ণনা, যেখানে একটা নীরব শ্রোতার উদ্দেশ্যে তার একটা দীর্ঘ বর্ণনা থাকবে। এই কবিতাতেও আমরা একটা দৃশ্যে একজন ব্যক্তি কথা বলছেন সেটা দেখতে পাচ্ছি। বক্তা কবি নিজে এখানে নন, কিন্তু কবি একটা বক্তাকে সৃষ্টি করেছে, কাল্পনিক চরিত্র, সেই ইটালির নিষ্ঠুর সেই ডিউক। আর বক্তার সামনে একজন শ্রোতা উপস্থিত আছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। এবং সেই নাটকীয় মুহূর্তটা এখানে কোনটা না, সেই বিশেষ সময়ে যখন তার আগের ডাচেস মারা গেছে এবং তিনি নতুন একটা বিয়ে করতে চলেছেন, সেই সময়ের তার সেই সম্বন্ধ এসেছে সেই সময়ের, এবং সেই সময় দাঁড়িয়ে তিনি তার পুরনো অভিজ্ঞতার কথা বলছেন, তার জীবনের কোনো বড় সত্যের সাথে যেটা জড়িত। এবং এই কথা বলার মাধ্যমে, এই মনোলগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা না, কথা বলার মাধ্যমে তিনি হয়তো নিজেকে মহৎ বা ন্যায়পরায়ণ হিসেবে প্রমাণ করতে চাইছেন, কিন্তু তার কথা বলার ঢং, তার যুক্তির মাধ্যমে তার চরিত্রের সেই অন্ধকার দিকগুলো এবং মানসিক জটিলতাগুলো কিন্তু আমাদের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে। সে অহংকার করে বলছে, নিজেকে মহৎ প্রমাণ করতে চাইছে, কিন্তু আমরা কি বুঝতে পারছি তিনি মোটেও মহৎ নন, তাই না? তার কথা বলার সেই ধরন বা ঢঙে আমরা বুঝতে পারছি তিনি মোটেও মহৎ নন। তার জীবনের সব মানসিক জটিলতাগুলো, চরিত্রের অন্ধকারগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখো, সলিলগে এক ধরনের ধারা, আবার মনোলগ এক ধরনের ধারা। মনোলগে আমরা কি জানলাম, স্পিকার থাকবে এবং শ্রোতা নীরব থাকবে, কিন্তু সলিলগিতে মঞ্চে একাই কিন্তু স্পিকার থাকবে, নিজের মনের কথা সে বলবে। যেমন ওই শেক্সপিয়ারের হ্যামলেটে হয়েছিল, কোনো শ্রোতা সেখানে ছিল না, শুধু অডিয়েন্স বা রিডার্সরা বা পাঠকরা আমরা থাকবো, আমরাই শুধু শুনবো, আমাদের উদ্দেশ্যেই সে বলছে। বা অডিয়েন্স, নাটকের বিষয়বস্তু তো এগুলো মেনলি তো অডিয়েন্স, কিন্তু ড্রামাটিক মনোলগে আমরা দেখতে পাবো যে সেখানে শ্রোতা থাকবে কিন্তু সে নীরব থাকবে। বোঝা গেছে? এখানেই হচ্ছে সলিলগের সাথে ড্রামাটিক মনোলগের পার্থক্য। তো মাই লাস্ট ডাচেস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ ড্রামাটিক monologue, a poetic form in which a single speaker reveals his character while addressing a silent listener. তো এটা একটা ড্রামাটিক মনোলগের পারফেক্ট এক্সাম্পল, যেখানে একটা সিঙ্গেল স্পিকার, একাকী একজন বক্তা থাকবে, যে কিনা তার চরিত্র সম্পর্কে বলবে, এবং এখানেও তাই হয়েছে, এবং সে একজন সাইলেন্ট লিসেনারকে অ্যাড্রেস করেছে, একজন শ্রোতা রয়েছে তাকে উদ্দেশ্য করে বলছে। দ্য ডিউক অফ ফেরারা ইজ দ্য সোল স্পিকার অ্যান্ড হি স্পিক্স টু অ্যান এনভয় হু হ্যাজ কাম টু নেগোশিয়েট হিজ নেক্সট ম্যারেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউক অফ ফেরারা একমাত্রই বক্তা, তিনি একজন দূতের সঙ্গে কথা বলছেন যিনি তার পরবর্তী বিবাহের আলোচনায় এসেছেন। থ্রু হিজ স্পিচ দ্য ডিউক unintentionally exposes his jealousy, cruelty, arrogance, obsession with control. তাহলে তার সেই কথার মধ্য দিয়ে তিনি নিজের অজান্তেই তার ঈর্ষা, নিষ্ঠুরতা, অহংকার এবং ক্ষমতার লালসাটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। The Duchess never speaks for herself. Her character is revealed only through the Duke's
বায়াসড ন্যারেশন। দেখো এখানে কিন্তু সেই ডাচেস কোনো বক্তব্য রাখেননি, কারণ ডাচেস তো মৃত ছিল, এমনিতেও ডাচেসের কোনো বক্তব্য নেই। তাহলে ডাচেসকে আমরা শুধুমাত্র ডিউকের দৃষ্টিভঙ্গি থেকেই জানতে পারি। ডিউক যা যা ডাচেস সম্পর্কে ইনফরমেশন দিচ্ছিল সেটা সম্পর্কে আমরা ডাচেসের সম্পর্কে সেটা থেকেই আমরা ডাচেসের সম্পর্কে যা কিছু জানতে পারি। আর ডিউক যে ইনফরমেশনগুলো দিচ্ছিল সম্পূর্ণ বায়াস, তার বিরুদ্ধে নিজের কঠোর মনোভাবের উপর ভিত্তি করেই ডাচেসের বিরুদ্ধে সে ভুলভাল যা কিছু ভেবেছিল সেগুলোই সে একতরফাভাবে বলে যাচ্ছিল সেই দূতকে। দ্য পোম আনফোল্ডস at a critical moment and progresses like a dramatic scene, allowing readers to infer the truth behind the Duke's word. তাহলে the listener's silence heightens the dramatic tension. Thus, the poem presents psychological depth, dramatic situation, and character revelation, making it a classical dramatic monologue. এখানে যে শ্রোতা ছিলেন তার নীরবতা আমরা দেখতে পাচ্ছি কবিতার নাটকীয়তাটাকে বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে অন্তর্নিহিত সত্য অনুধাবনে সাহায্য করেছে। তাই এই কবিতায় নাটকীয় পরিস্থিতি, মানসিক গভীরতা এবং চরিত্র উন্মোচন সবই বিদ্যমান ছিল। তাহলে সেদিক থেকে এটা ড্রামাটিক মনোলগ হিসেবে একটা পারফেক্ট বা ক্লাসিক এক্সাম্পল। বোঝা গেছে? কারণ ড্রামাটিক মনোলগে যা যা থাকে, একজন শ্রোতা থাকবে, নীরব থাকবে, একজন বক্তা থাকবে, দীর্ঘক্ষণ একটা ক্রিটিক্যাল মুমেন্ট নিয়ে বা একটা বিশেষ মুহূর্তের কথা দীর্ঘক্ষণ ধরে শ্রোতার উদ্দেশ্যে সে বলবে, এবং এই বলার মাধ্যমে তার চরিত্রের সমস্ত গোপন দিক, অন্ধকার দিকগুলো যেন প্রকাশ পাবে। সবকিছুই এখানে হয়েছে, শ্রোতাও রয়েছে, সে নীরব ছিল, বক্তা কন্টিনিউয়াসলি বলে চলেছে, এবং বলার মাধ্যমে সে যদিও নিজেকে অন্যরকম প্রেজেন্ট করতে চেয়েছিল, কিন্তু আমরা রিডার্সরা এবং শ্রোতা সবাই কিন্তু তার আসল রূপটা বুঝতে পেরে গেছি। তাহলে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স যেটা ড্রামাটিক মনোলগের থাকে সেটা এখানে প্রেজেন্ট রয়েছে। তাই আমরা মাই লাস্ট ডাচেসকে পারফেক্ট এক্সাম্পল বলতে পারি ড্রামাটিক মনোলগ হিসেবে। বোঝা গেছে? মনো, মনো মানে কি? সিঙ্গেল, একাকী, মনো লগ। মনো মানে সিঙ্গেল এবং একাকী, আর লগ মানে ডিনোশন, ডিসকোর্স অফ আ স্পেসিফাইড টাইপ বা ডিনোটিং কমপ্লিকেশন। মনোলগ কথাটা গ্রিক ভাষা থেকে এসেছে। মনোস মানে একা, আর লোগোস মানে বক্তৃতা বা শব্দ। মানে মনোলগ হচ্ছে একা একা কথা বলা। 1660-এর দশকে গ্রিক থেকে ফ্রেঞ্চ হয়ে ইংরেজিতে এই ওয়ার্ডটা কিন্তু প্রবেশ করেছে, এবং নাটকে একজন ব্যক্তির দীর্ঘ বক্তৃতা বর্ণনা করার জন্য এটা প্রযোজ্য হয়েছে। এই কথাটা সেই বর্ণনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেছে। তাই আমরা একটা একক চরিত্রের বক্তৃতাকে মনোলগ বলি, যেটা প্রায়শই দর্শকদের বা অন্য কোনো চরিত্রের কাছে উচ্চস্বরে চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য বলা হয়ে থাকে। আশা করি বোঝা গেছে সবার। নেক্সট দেখো, হাউ ইজ পাওয়ার সিনড্রোম কনভেড ইন মাই লাস্ট ডাচেস। এটাও কিন্তু লং কোয়েশ্চেন, 6 নম্বরে। The theme of power syndrome is conveyed through the Duke's language, actions, symbolic references. He treats his wife as a possession, referring to her as my last duchess, indicating ownership. He controls her image by keeping her portrait behind a curtain that only he is allowed to draw. কি বলেছে দেখো এখানে, এখানে বলেছে যে এই কবিতায় ক্ষমতার যে অপব্যবহার সেটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। কারণ প্রশ্ন কি ছিল, এই কবিতায় ক্ষমতার অপব্যবহার কিভাবে প্রকাশিত হয়েছে? তাহলে আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি এটা পরিষ্কার ফুটে উঠেছে ক্ষমতার অপব্যবহার, কারণ ডিউকের আচরণ এবং ভাষার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি। তিনি ডাচেসকে একজন মানুষ নয় বরং নিজের সম্পত্তি হিসেবে দেখেছেন, তাই না? সেটাই তিনি বলেছিলেন। তাহলে ডাচেসের সেই ছবি বা প্রতিকৃতি একটি পর্দার আড়ালে রাখা হয়েছে, যেটা শুধুমাত্র ডিউকই সরাতে পারবেন। তাহলে এটা তার নিয়ন্ত্রণের প্রতীক। কার ওপর নিয়ন্ত্রণ করছেন? ডাচেসের ওপরে। মানে ডাচেস যেন কোনো একটা পজেশন তার কাছে, তার যেন সম্পত্তি স্বরূপ, সে যেন আলাদা কোনো একটা মানুষ নয়, তার একটা আলাদা আইডেন্টিটি নেই, সে যেন তার অধীনে কেউ একজন, তার সম্পত্তি। দ্য ডিউকস অবসেশন উইথ হিজ 900 years old name reflects his aristocratic pride and sense of superiority. His inability to tolerate the Duchess's independent happiness leads him to issue commands that result in her death, showing his abuse of absolute authority. ডিউকের 900 years old name, এই যে কথাটা আমরা দেখেছিলাম, এটা তার গর্ব এবং তার বংশগত অহংকারকে প্রকাশ করছে, তার শ্রেণী চেতনার পরিচয় দিচ্ছে। ডাচেসের স্বাধীন হাসি, তার স্বাভাবিক আনন্দ তিনি সহ্য করতে পারেননি, এবং শেষ পর্যন্ত তারই আদেশে কিন্তু ডাচেসের মৃত্যু হয়েছে। তাহলে এগুলো সবকিছুই ক্ষমতার অপব্যবহার দেখতে পাচ্ছি, যে একটা মানুষকে তিনি নিজের পজেশন ভেবেছেন প্রথমে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি তিনি তার বংশগত অহংকার নিয়ে এতটাই গর্বিত যে সেটা নিয়ে কোনো সামান্যীকরণ তিনি পছন্দ করেননি। ডাচেস যে সেইটার গুরুত্বই দিত না, 900 years old নেম, সেটার কোনো মর্যাদাই রাখেনি, সেজন্য তিনি খুবই ঈর্ষান্বিত, তিনি সহ্য করতে পারেননি তার সেই ব্যবহার।
তাই তার সেই তার মৃত্যু হয়েছে। তাহলে পুরোপুরি ক্ষমতার অপব্যবহার, তার ক্ষমতা আছে বলেই তিনি এই সব কিছু পেরেছেন। The statue of Neptune taming the seahorse further symbolizes his urge to dominate. Overall, the Duke represents tyrannical power, but tyrannical power, patriarchal dominance, and moral corruption, through which Browning criticizes unchecked authority. তাহলে শেষ পর্যন্ত আমরা আবারও দেখেছি নেপচুনের মূর্তি তার ক্ষমতা প্রদর্শন করছে, তাই না? তিনি সবসময় নেপচুনের মূর্তিটার দিকে ইন্ডিকেট করেছিলেন, তাহলে তার নেপচুনের ওই ঘোড়াগুলোকে কন্ট্রোল করার ওই মূর্তিটার দিকে ইন্ডিকেশনটা আবারও তার ক্ষমতা প্রদর্শনের আর একটা প্রতীক। এভাবেই তিনি কবিতাটিতে স্বৈরাচারী ক্ষমতা, পুরুষতান্ত্রিক দমননীতি এবং নৈতিক অবক্ষয় এই সমস্ত কিছু যেন তুলে ধরেছিলেন। এবং ব্রাউনিংও কিন্তু এই কবিতাতে সেই ডিউকের সেই স্বৈরাচারী ক্ষমতা, পুরুষতান্ত্রিক দমননীতি এবং নৈতিক অবক্ষয়কে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাহলে এই যে তিনটে এক্সাম্পল আমরা দেখতে পেলাম, যেখানে তিনি ওই যে কার্টেন সরানো নিজেরই দায়িত্ব, মানে তিনি করতে পারেন আর কেউ পারে না, মানে ডাচেসের পোর্ট্রেট যেন তার পজেশন, ডাচেস যেন তার পজেশন। দ্বিতীয়ত তার ওই যে বংশগত গৌরব, যেটাকে ডাচেস একটু সামান্যীকরণ করে দিয়েছিল, জেনারেলাইজ করে দিয়েছিল, এতটা গুরুত্ব দেননি, তার ফলে তিনি সহ্য করতে পারেন, তার ফলে তিনি তাকে সহ্য করতে পারেননি। আরও তার সেই স্বাধীন মনোভাব, তার হাসি, তার স্বাভাবিক আনন্দ, সে রয়্যাল পরিবারের এত একটা উচ্চ বংশ থেকে বিলং করে, সেটা না করে সামান্য হাসি, সবার ক্ষেত্রে হাসি, স্বাধীন আনন্দ, এই সব কিছু দেখাচ্ছিলেন, সেটা তিনি পছন্দ করেননি, ফলে তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন সহ্য করতে না পেরে। এটাও ক্ষমতার একটা অপব্যবহারের উদাহরণ। আর তৃতীয়ত আমরা কি দেখলাম না, নেপচুনের সেই মূর্তিটার দিকে ইন্ডিকেশন, তিনি যেন ইন্ডিকেট করছেন নেপচুন যেমন ঘোড়াগুলোকে কন্ট্রোল করছে, তিনিও তেমন যেন সেরকমই নিয়ন্ত্রণ করতে চান সবকিছু। তাহলে এই সব কিছুই তার সেই স্বৈরাচারী ক্ষমতার প্রকাশ করছে। এই তিনটে এক্সাম্পল দিয়ে আমরা সেটাই বুঝতে পারলাম। তাহলে এভাবেই আমরা দেখতে পাচ্ছি কবিতায় ক্ষমতার অপব্যবহার প্রকাশিত হয়েছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি এই প্রশ্নটার উত্তর। তো এই ছিল মাই লাস্ট ডাচেস থেকে এক্সারসাইজ বেসড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। তোমরা চাইলে এই সমস্ত প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো, বা তোমরা চাইলে প্রত্যেকটি সেমিস্টারের ফুল সেট নোটসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে মাই লাস্ট ডাচেস থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 2 মার্ক বেসড SAQ নিয়ে।